আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রথম বর্ষের শিক্ষার্থী যারা এই মুহূর্তে যুক্ত হয়েছে আমার সঙ্গে, সকলকে এই পৌষের শুভেচ্ছা জানাচ্ছি। অর্থাৎ পৌষ মাস চলে এসেছে। এখন এই যে শীত, এই শীতের মধ্যে আমরা জানি যে আমরা করোনার সংকটের মধ্যে রয়েছি এবং সেই সংকটটা এখন আরও বেশি বেড়ে যাচ্ছে। তাই সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলো এবং যা যা করণীয় সেই করণীয়গুলো প্রতিনিয়ত সেগুলো মেনে চলো। যা হোক, আমরা আলোচনা করছিলাম, আমরা ছিলাম কবিতার মধ্যে, ছিলাম প্রথম পত্রে। প্রিয় শিক্ষার্থী, 2020-21 সেশনের যারা এই মুহূর্তে আমাকে শুনছো, যারা আমাকে দেখতে পাচ্ছ, তারা আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা কিংবা স্ক্রিন দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা প্রথমেই শুরুতে একটু কমেন্টস বক্সে লিখে জানিয়ে দাও তোমাদের রোল এবং কে কোন গ্রুপ থেকে জয়েন করেছো সেই গ্রুপটাও জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থী, ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক যে শ্রেণী শিক্ষা কার্যক্রম, সেখানে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমরা যখন প্রথম পত্র বইটি পড়ব, সেটা যে কোনো বিষয়ই হোক, বইটি আমাদের অবশ্যই সামনে থাকতে হবে। যেহেতু আমি কবিতা পড়াচ্ছি, মূল কবিতার আজকের যে কবিতাটি সেটি হচ্ছে সুচেতনা, জীবনানন্দ দাশের একটি কবিতা, সেটি আমি পড়াবো। এই জন্য তোমাদের প্রথমেই করণীয়গুলো হলো মূল বইটি সামনে রাখবে এবং আমি যেই কবিতাটি পড়াচ্ছি সেই কবিতাটি খুলে বসো। আমি এটির জন্য তোমাদেরকে একটু সময় দিচ্ছি, তোমরা খুলে বসো। আমি এর মুহূর্তে দেখি তোমরা কে কে যুক্ত হয়েছো। আচ্ছা, এর পর্যন্ত যুক্ত হয়েছে সুমাইয়া আক্তার, মিথিলা ফারজানা জিমি, সুমাইয়া আক্তার। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, যারা যুক্ত হয়েছো তারা দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ, ধন্যবাদ। আচ্ছা দেখো, এখন আমি তোমাদের এর আগে একটি কবিতা পড়িয়েছিলাম, অর্থাৎ আমরা ছিলাম তখন মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আমরা আলোচনা করছিলাম। মাইকেল মধুসূদন দত্তের কবিতা, সেটি হচ্ছে তোমার বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা এর আগে তোমাদের বলেছিলাম যে মেঘনাদ পদ কাব্যের 6ষ্ঠ সর্গের একটা অংশ সেখানে তোমাদের জন্য পাঠ্য করা হয়েছে, সেটা আমরা পড়ে শেষ করেছি। আজকে আমি জীবনানন্দ দাশের একটি কবিতা নিয়ে আলোচনা করব। দেখো, মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার ক্ষেত্রে আমরা জানি যে তাকে রেনেসাঁসের কবি বলা হয়, অর্থাৎ একটা বিপ্লব তিনি সাধন করেছিলেন, একটা বিপ্লব ঘটিয়েছিলেন। ঠিক তেমনিভাবে দেখো, জীবনানন্দ দাশ, আমরা যেই জীবনানন্দ দাশকে আজকে আমরা আলোচনা করব, সেই জীবনানন্দ দাশও কিন্তু একই, সেই প্রায় তোমার মাইকেল মধুসূদন দত্তের, আমরা জানি যে মধুসূদন দত্তের তোমার হচ্ছে প্রায় 100 বছর বলবো না, তার কিছু কম সময়ের আগে এই জীবনানন্দ দাশের বাংলা জন্ম হয়। অর্থাৎ জীবনানন্দ দাশের জন্ম এবং মৃত্যু নিয়ে আগে আমরা লিখে ফেলি। তোমাদের বইয়ের মধ্যে সব দেয়া আছে, তারপরেও আমি একটু আলোচনা করছি। 1899 সালে হচ্ছে জন্ম, 1899, ঠিক আছে। আর মৃত্যু হচ্ছে 1954। আচ্ছা, এখন দেখো, আর তোমার 1824 সালে, অর্থাৎ আমরা জানি যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম ছিল 1824, সেই তোমার 19 শতকের শেষে এসে আবার জন্ম হয় জীবনানন্দ দাশ, বাংলা সাহিত্যের অন্যতম একজন কবি। বাংলা আধুনিক কবিতা ধারার ক্ষেত্রে তিনি আবার নতুনভাবে এক নতুন বিপ্লব তিনি ঘটিয়ে দিয়েছিলেন বাংলা কবিতার ধারায়, ঠিক আছে। এই বাংলা কাব্য সাহিত্যে আমরা মধুসূদনকে পড়েছি যেভাবে, ঠিক প্রায় তার 100 বছর পরে কিন্তু আরেক ধরনের এই নতুন ধারা, সেই ধারায় কিন্তু এই জীবনানন্দ দাশ ছিলেন অগ্রগামী, অন্যতম একজন। জীবনানন্দ দাশকে বলা হয় আধুনিক কবিদের মধ্যে অন্যতম। আচ্ছা, এখন আধুনিক শ্রেষ্ঠ কবিও আমরা বলতে পারি, জীবনানন্দ দাশকে আমরা বলতে পারি আধুনিক শ্রেষ্ঠ কবি। কল্লোল ধারা, অর্থাৎ বাংলা সাহিত্যের নানা ভাগ রয়েছে, এই ভাগের মধ্যে কল্লোল একটা ধারা বলা হয়। এই কল্লোল ধারার অন্যতম প্রধান কবি ছিলেন
জীবনানন্দ দাশ। তোমাদের কললধারার অন্যান্য কবিদের পাঠ্য হয়তো বা নেই, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, এরা যারা ছিলেন তাদের পাঠ্য নেই, কিন্তু জীবনানন্দকে পাঠ্য করা হয়েছে। এখন দেখো 1899 কার জন্ম? জীবনানন্দ দাশের। আমাদের বাংলা সাহিত্যে আরেকজন বিখ্যাত কবির জন্মও কিন্তু 1899 সালে। তিনি হচ্ছেন আমাদের কে? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে দুজন বিখ্যাত কবি এবং এই দুজন বিখ্যাত কবির জন্মই কিন্তু একই সালে। এখন দেখো আমাদের জীবনানন্দে প্রবেশ করার পূর্বে, আমাদের জীবনানন্দ কবিতা আলোচনার পূর্বে আমাদের একটু জীবনানন্দ সম্পর্কে, তার জীবনী সম্পর্কে জানা প্রয়োজন। জীবনানন্দ দাশ তোমরা এর পূর্বেও পড়েছো, তার কবিতা হয়তো পড়েছো, তার তোমার বনলতা সেন, অনেকে এমনিতেও পড়ে থাকতে পারো। এছাড়াও তার যে দেশ তোমার হচ্ছে প্রকৃতি প্রেমের কবিতা রয়েছে, কিছু এই পূর্ব বাংলার দেশপ্রেমের কবিতা রয়েছে, সেগুলো অনেকে পড়ে থাকবে। রূপসী বাংলা বা অন্যান্য কবিতাও তোমরা পড়ে থাকতে পারো। কিন্তু আজ আমাদের ক্ষেত্রে যেটা, তোমাদের এই এইচএসসির ক্ষেত্রে যেটা পাঠ্য করা হয়েছে সেটি হচ্ছে সুচেতনা, এবং কোন কবির? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ এই বাংলার কবি, বাংলার সাহিত্যের কবি, অন্যতম কবি। আমাদের এই জীবনানন্দের জন্ম কিন্তু এই বাংলায়, বরিশালে। জীবনানন্দ জন্মগ্রহণ করেন কোথায়? জন্মস্থান হচ্ছে বরিশাল। এই বাংলায় জন্ম, এই বাংলার কবি জীবনানন্দ, জীবনানন্দের জন্মস্থান হচ্ছে বরিশালে। ঠিক আছে, তোমরা এখন দেখো, তোমরা যারা বইটি খুলেছ, আমি আশা করব তোমরা প্রত্যেকে বইটি খুলে এবং কবিতাটি সামনে নিয়ে বসেছো। ঠিক আছে, এরকম করে বইটি খুলে কবিতাটি সামনে নিয়ে বসবে, তাহলে আলোচনার সুবিধার্থে আমার একটু বোঝাতে সুবিধা হবে। এখানে দেখো তোমাদের কিন্তু পাঠ পরিচিতি প্রথম লাইনেই বলা হয়েছে যে আধুনিক বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশ। বাংলা কাব্যে যে নতুন ধারার সূচনা হয় রবীন্দ্র পরবর্তী বাংলা কাব্যের এই রোমান্টিক যে বলয়, সেই রোমান্টিক বলয় থেকে এক নতুন ধারার সৃষ্টি হয়। রোমান্টিক বলয় থেকে বেরিয়ে গিয়ে, রবীন্দ্রনাথের এই বলয় থেকে বেরিয়ে গিয়ে নতুন যে ধারার সৃষ্টি হয়, সেই ধারার অন্যতম কবি ছিলেন জীবনানন্দ দাশ। একটু আমি কিছু আলোচনা করিনি, যেমন হচ্ছে আধুনিক সাহিত্যের ক্ষেত্রে যখন জীবনানন্দ কবিতা রচনা করেন, সেই 30-এর দশকে আধুনিক সাহিত্যের ক্ষেত্রে তোমার দুটো পত্রিকা ছিল। দুটো পত্রিকা, এই যে কবিতাগুলো ছাপা হতো, এই ক্ষেত্রে দুটো সাহিত্যের নানা বিষয় নিয়ে, অর্থাৎ কবিতা, প্রবন্ধ, নাটক, গল্প, উপন্যাস, এসব যে ছাপা হতো, সেই দুটো পত্রিকা বিশাল ভূমিকা পালন করেছিল। এর মধ্যে একটি হচ্ছে কল্লোল, আরেকটি হচ্ছে কালী কলম। এই কল্লোল যুগের কবি বলা হয় জীবনানন্দ দাশকে। ঠিক আছে, এই জায়গায় আমরা আসব, তার আগে একটু আমরা আলোচনা করে নেই তার জন্ম সম্পর্কে। জীবনানন্দের জন্মস্থান হচ্ছে বরিশাল। ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেন তিনি? বরিশালে। এবং বরিশালে যে পরিবারে জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন, সেই পরিবারটি ছিল শিক্ষিত, সংস্কৃতি মনা, এবং সংস্কৃতির চর্চা সেখানে হতো, লেখালেখির চর্চা সেখানে হতো। সেই রকম একটি ঘরানায় জন্ম হচ্ছে জীবনানন্দ দাশের। এজন্য শৈশব এবং খুব ছোটবেলা থেকেই, শৈশব কৈশোর এই সময়টাতেই তার মধ্যে নানা রকমের এই যে সাহিত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে, বিশ্ব পরিমণ্ডল নিয়ে নানা ধরনের আলোচনা কিংবা সমালোচনা কিংবা নানা রকমের বই পড়ে তার মধ্যে কিন্তু অনেক কিছু গেঁথে গিয়েছিল এই ছোটবেলাতেই। সেই পরিবেশটা ছিল তার পরিবারের মধ্যে। জীবনানন্দ দাশকে আমরা জানার পূর্বে, অর্থাৎ তার কবিতা আমরা যেটা পড়ব সুচেতনা, জানার পূর্বে আমাদের কবি সম্পর্কে একটু, তার পরিবেশ সম্পর্কে, তার যে সময়, সেই সময়কালটা সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। কেননা একজন কবি কিংবা সাহিত্যিকের জন্ম কিন্তু তার সময়ের প্রয়োজন। ঠিক আছে, সময়ের মধ্যেই তার জন্ম এবং সময়ের প্রয়োজনেই কিন্তু সেই জায়গা থেকে তিনি উঠে আসেন। এই কারণে পরিবেশ, সময়, এই জিনিসগুলো আমাদের জানাটা বিশেষভাবে প্রয়োজন। এখন জীবনানন্দ দাশের সম্পর্কে আমি যেটা বললাম যে জন্ম,
এই জীবনানন্দ দাশের পিতা ছিলেন হচ্ছে সত্যানন্দ দাশ। পিতা ছিলেন কে? সত্যানন্দ দাশ। সত্যানন্দ দাশ, ঠিক আছে। এই পিতা ছিলেন সত্যানন্দ দাশ আর মাতা হচ্ছে কুসুম কুমারী দাস। মা হচ্ছে কে? কুসুম কুমারী দাস। আমি আগে একটু জীবনানন্দের বাবা সম্পর্কে বলে নেই। জীবনানন্দের বাবা ছিলেন বরিশালের ব্রজমোহন স্কুল, সেই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তিনি। এখন এই যে ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক এবং একই সময়ে বরিশালে তখন যে ব্রাহ্ম সমাজ ছিল সেই সমাজের মুখপত্র হিসেবে একটি পত্রিকা বের হতো, সেই পত্রিকাটির নাম হচ্ছে ব্রহ্মবাদী। সেই ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক ছিলেন এই সত্যানন্দ দাশ, ঠিক আছে। এই ব্রজমোহন স্কুলের প্রধান, এই তথ্যগুলো তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে। ব্রজমোহন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। এই কারণে তাদের পরিবারের কিন্তু পরিবেশটা ছিল অন্যরকম, 8-10টি পরিবারের মতো না। শিক্ষক ছিলেন বাবা, একই সঙ্গে ছিলেন পত্রিকার সম্পাদক। নানা ধরনের মানুষের যাওয়া আসা কিন্তু তাদের পরিবারের মধ্যে ছিল। নানা কবি সাহিত্যিক, নানা ধরনের মানুষের এই যে আলোচনা সমালোচনা, এর মধ্যে এই বলয়ের মধ্যেই কিন্তু বেড়ে উঠেছেন জীবনানন্দ দাশ। আবার অন্যদিকে দেখো, মা কুসুম কুমারী দাস একজন কবি ছিলেন, বিখ্যাত কবি। আচ্ছা, এখন দেখো এই মহিলা কবি, যেই মহিলা কবির আমরা জানি যে কুসুম কুমারী দাসের একটি কবিতা রয়েছে। এই কবিতাটি তোমরা হয়তোবা সবাই, আমাদের দেশে, আমি প্রথম লাইনটি লিখছি, কুসুম কুমারী দাসের লেখা ছিল আমাদের দেশে। এখানে কুসুম কুমারী দাসের সেই বিখ্যাত একটি কবিতা রয়েছে, আমাদের দেশে সেই ছেলে হবে, সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে। এটা কবিতা তোমরা সবাই ছোটবেলায় পড়েছো, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। বিখ্যাত দুটো চরণ। আচ্ছা, এখন দেখো এই যে কুসুম কুমারী দাসের লেখালেখি করার একটি অভ্যাস ছিল এবং একই সঙ্গে তার বাবা ছিল, জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ ছিলেন ব্রহ্মবাদী পত্রিকার সম্পাদক। এ কারণেই কিন্তু জীবনানন্দের মধ্যে ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ তৈরি হয়ে যায়। খুব অল্প বয়সে তাকে স্কুলে পাঠানো হয়নি, তার পড়ালেখার হাতেখড়ি মূলত ছিল তার মা কুসুম কুমারী দাসের কাছে। এবং পরবর্তীতে জীবনানন্দের মধ্যে কাব্য লেখার যে প্রেরণা, সেই প্রেরণাটিও এসেছিল তার মা কুসুম কুমারী দাসের কাছ থেকে। এই যে জীবনানন্দের দাস মূলত ছোটবেলায় তিনি মূলত স্কুলে যাননি, একটু বড় হয়ে স্কুলে গিয়েছিলেন এবং দেখা যায় যে পঞ্চম শ্রেণীতে 1908 সালে তিনি পঞ্চম শ্রেণীতে ব্রজমোহন কলেজে তিনি ভর্তি হন। 1908 সাল স্কুলে ভর্তি হন। 1908 সালে ভর্তি হন কোথায়? ব্রজমোহন স্কুলে, ঠিক আছে। এই স্কুলে ভর্তি হন এবং দেখা যায় যে এই তার পড়াশোনা শুরু হয় এবং দেখা যায় যে সেখান থেকেই তিনি এই ব্রজমোহন স্কুল থেকে এসএসসি পাশ করেন। এরপরে এইচএসসি ভর্তি হন আবার ব্রজমোহন কলেজে। তার শিক্ষা ব্রজমোহন স্কুল এবং কলেজ থেকে বরিশালের। এখন দেখো এই হচ্ছে মোটামুটি তার জীবনী সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে তিনি দেখা যায় যে এরপরে দেখা যায় যে 1915 সালে তিনি ম্যাট্রিক পাস করেন। 1917 সালে তিনি আইএ পাস করেন। এরপরে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অনার্সে ভর্তি হন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে অনার্স করেন আর মাস্টার্স করেন হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। জীবনানন্দ দাশ ইংরেজি সাহিত্য বিষয়ে তিনি অনার্স করেন আর মাস্টার্সও করেন সেই ইংরেজি সাহিত্য বিষয়ে। এরপরেই তিনি তার জীবনের অধিকাংশ সময়ই কিন্তু কেটেছে তোমার হচ্ছে শিক্ষকতা করে। শিক্ষকতা পেশায় নিযুক্ত হন, কলেজের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে মাঝে মাঝে নানা পেশা তিনি গ্রহণ করেছেন।
পরিবর্তন করেছেন, কিন্তু মূলত তিনি আসলে তার জীবনটুকু কাটিয়েছেন একজন শিক্ষক হিসেবে। জীবনানন্দ দাশ সম্পর্কে এই মোটামুটি। তার বিয়ে হয় লাবণ্য দাস, ঢাকারই এক মেয়ে, সেই মেয়ের সঙ্গে তার বিয়ে হয় লাবণ্য দাস। এই হচ্ছে মোটামুটি গেল। এখন দেখো 1922 সাল থেকে তিনি কর্মজীবন শুরু করেন, কিন্তু তার প্রথম কবিতা যেটা বের হয় সেটা হচ্ছে 1919 সালে তিনি একটি কবিতা লিখেন। জীবনানন্দ দাশ সম্পর্কে এই মোটামুটি। এখন আমাদের জীবনানন্দ দাশের কবিতার মধ্যে যেই জিনিসটা বেশি তোমার উঠে এসেছে সেটা হচ্ছে প্রকৃতি। এই বাংলার প্রকৃতিকে তিনি নানাভাবে, নানা উপমায়, নানা অলঙ্কার প্রয়োগে, নানা চিত্রকল্প তৈরি করে। তিনটা শব্দ আমাদের মনে রাখতে হবে জীবনানন্দের কবিতা পড়তে গেলে। একটা হচ্ছে উপমা, আরেকটা হচ্ছে চিত্রকল্প। এই দুটো শব্দ বেশি আসবে। এগুলো আমরা যখন কবিতাটুকু আলোচনা করব তখন আমি ধরে ধরে উপমা, আরেকটা হচ্ছে চিত্রকল্প। এই যে এই উপমা ও চিত্রকল্পের ব্যবহার অনেক বেশি করেছেন, এবং সেই উপমাগুলো অধিকাংশই পূর্ব বাংলার যে প্রকৃতি, সেই প্রকৃতি নানাভাবে তিনি তুলে ধরেছেন। তার যে ভাবনা, তার যে ভাব, সেই ভাবগুলো কিন্তু এই প্রকৃতির ছোট ছোট অনুষঙ্গ, ঘাস ফুল, নানা নাটা। আমরা এর আগে তোমাদের এই সুচেতনা পাঠ্যের পূর্বে তোমাদের অন্য একটি কবিতা পাঠ্য ছিল, সেই কবিতার মধ্যেও কিন্তু ছোট ছোট এরকম নানা অনুষঙ্গ আমরা পেয়েছি। সেটা কবিতা যখন পড়াবো তখন আমরা আলোচনা করব। জীবনানন্দ দাশ আধুনিক কবি, আবারও বলছি আধুনিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি, এবং বাংলা কবিতার ক্ষেত্রে তিনি নতুন ধারার সূচনা করেছিলেন। এই নতুন ধারার কবি হিসাবে তিনি যখন তার জীবন অতিক্রম করেছেন, সেই জীবনে, ব্যক্তি জীবনে জীবনানন্দ দাশের কিন্তু ছিল নানা টানাপোড়েন। ব্যক্তি জীবনে জীবনানন্দ দাশের ছিল নানা টানাপোড়েন, এবং দেখা যায় যে এই জীবনানন্দ দাশ আর্থিকভাবে নানা সময়ে, আর্থিকভাবে তিনি তার জীবনে অধিকাংশ সময়ই থেকেছেন অসচ্ছল। এই অসচ্ছল অবস্থায় তার কিন্তু এই যে নানাভাবে তার যে জীবনের টানাপোড়েন, সেইগুলো থেকেই কিন্তু সৃষ্টি তার কবিতাগুলো, এবং কবিতার মধ্যে তার ছাপ রয়েছে। এই যে জীবনানন্দ দাশের মৃত্যু নিয়েও কিন্তু এক ধরনের একটা ধোঁয়াশা রয়েছে। 1899 সালে তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, সেই জায়গায় দেখো যে বলা আছে যে 1899 সালে ট্রাম দুর্ঘটনায় মারা যান। 1899 সালে, কি সরি 1899 বলছি, 1954, আমি একটু ভুল বলেছি। 1954 সালে তিনি কি হন, ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এখন এই যে ট্রাম দুর্ঘটনা, এই ট্রাম দুর্ঘটনা নিয়েও কিন্তু নানা রকমের ধোঁয়াশা রয়েছে। কেননা ট্রাম দুর্ঘটনার ক্ষেত্রে যেটা হয়েছিল, যে বলা হয় যে তোমার যেটা হয়েছিল যে ট্রাম দুর্ঘটনার ক্ষেত্রে আমরা দেখি জীবনানন্দ দাশ যেদিন মৃত্যুবরণ করেন 22শে অক্টোবর হচ্ছে 1954 সালের 22শে অক্টোবর তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান। সেদিন তিনি অনেকটা ঘোরের মধ্যে ছিলেন, এবং যারা সেখানে ছিল সেই ট্রামের চালক, এবং তারা বলেছিল যে বারবার বেল বাজানোর পরেও তিনি লাইনের উপর চলে আসছিলেন। অর্থাৎ এটা অনেকেই বলে থাকে যে হয়তোবা স্বেচ্ছায় মৃত্যুও বরণ হতে পারে, তিনি আত্মহত্যাও করতে পারেন। এটা নিয়ে ধোঁয়াশা রয়েছে, এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি। 1854 সালের 22শে অক্টোবর বাংলা সাহিত্যের একজন অন্যতম কবি, আধুনিক কবি, তিনি কি করেন, নিভৃতচারী, এবং আমরা জীবনানন্দকে বলতে পারি নিভৃতচারী কবি, তিনি মারা যান। এই অনেকটাই তিনি কিন্তু জীবিত অবস্থায়, জীবনানন্দ দাশ কিন্তু সেভাবে আলোচনায় আসেননি বা আলোচিত হননি। অন্যান্য কবিরা আমরা যেমন দেখি, রবীন্দ্রনাথ বলো বা পরবর্তীতে কাজী নজরুল ইসলাম, এরা তাদের জীবন দশায় যতটা আলোচিত হয়েছিলেন, জীবনানন্দের কবিতা কিন্তু ততটা আলোচনায় আসেনি। তার জীবিত অবস্থায় তার 7টি কাব্যগ্রন্থ প্রায় প্রকাশিত হয়। এই 7টি কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম রূপসী বাংলা রয়েছে, তারপর রয়েছে এখানে তোমাদের দেয়া আছে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা, কালবেলা। এগুলো হচ্ছে তার অন্যতম তোমার পাঠ্য যেই রূপসী বাংলা, এগুলো রয়েছে। এই মোটামুটি হচ্ছে তোমার
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলোর নাম একটু আমরা আলোচনা করব এখন জীবনানন্দ দাশ ছিলেন, তার মধ্যে ছিল প্রকৃতিপ্রেম, ছিল দেশপ্রেম এবং সেই সঙ্গে তিনি ইতিহাস, সময়, নানা বিষয় নিয়ে তার কবিতা, অসংখ্য কবিতা রয়েছে। তার মৃত্যুর পরে কিছু অগ্রন্থিত কবিতা, যেগুলো তিনি হয়তোবা তার জীবন দশায় সেটা কোনো বই করে ছাপিয়ে যাননি, সেই কবিতাগুলো তিনি তার মৃত্যুর পরে যেটা হয় সেই কবিতাগুলো বের হয় এবং এটাকে অনেকটাই অগ্রন্থিত কবিতা বলা হয়। এখন প্রথমেই আমরা জীবনানন্দ দাশের কবিতা গ্রন্থগুলোর মধ্যে যদি আমরা প্রথমেই দেখি, তাহলে প্রথমে আসে হচ্ছে ঝরা পালক। প্রথমেই কাব্যগ্রন্থগুলোর নাম যেগুলো আমরা একটু জেনে নিই, একটু পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে। কাব্যগ্রন্থগুলোর নাম হচ্ছে, প্রথমে আসে হচ্ছে ঝরা পালক, তারপরে আসছে হচ্ছে ধূসর পাণ্ডুলিপি, ধূসর পাণ্ডুলিপি, এরপরে আছে ঝরা পালক, তারপরে ধূসর পাণ্ডুলিপি, তারপর হচ্ছে রূপসী বাংলা, রূপসী বাংলা। আচ্ছা, এরপরে দেখো আছে হচ্ছে বনলতা সেন মহাপৃথিবী, বনলতা সেন। তোমরা সবাই এই কাব্যগ্রন্থের নাম বা এই চরিত্রটির নাম কিন্তু শুনেছ, বনলতা সেন। তারপর আসছে হচ্ছে মহাপৃথিবী, এরপরে হচ্ছে হচ্ছে 7টি তারার তিমির, আরেকটা হচ্ছে বেলা অবেলা কালবেলা। 7টি তারার তিমির, আরেকটা হচ্ছে বেলা অবেলা কালবেলা। বেলা আচ্ছা, এখানে দেখো আমাদের পাঠ্য যেই কবিতাটি সেটা হচ্ছে এই বনলতা সেন থেকে কিন্তু নেয়া। বনলতা সেন কাব্যগ্রন্থের একটি কবিতা হচ্ছে সুচেতনা। আমরা যে কবিতাটি তার পাঠ করব সেটি হচ্ছে বনলতা সেন থেকে নেয়া একটি কবিতা। এখন এই হচ্ছে মোটামুটি তার 7টি গ্রন্থ আকারে প্রকাশিত কবিতা। এছাড়া অসংখ্য অগ্রন্থিত কবিতা রয়েছে জীবনানন্দ দাশের, যেগুলোর আসলে কোনো শেষ নেই। এখন এই কবিতাগুলোর মধ্যে আমরা কিন্তু নানা কিছু পাই। বনলতা সেন সম্পর্কে আমাদের যেহেতু পাঠ্য বিষয় কবিতাটি বনলতা সেনের থেকে নেয়া, এই জন্য বনলতা সেনটাই আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে বনলতা সেন কাব্যগ্রন্থটি 1952 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, 1952 সালে প্রকাশিত হয়, অর্থাৎ জীবনানন্দের মৃত্যু খুব বেশি দিন আগে নয়, 2 বছর আগে। এখন এই কবিতার মধ্যে কবি নানা কিছু কাব্যগ্রন্থের মধ্যে অনেকগুলো কবিতা রয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত কবিতা, তোমরা বনলতা সেনের নাম নিশ্চয়ই শুনেছ। সর্বপ্রথমের কবিতা এবং বিখ্যাত এবং বাংলা সাহিত্যে কবিতার মধ্যে যদি শ্রেষ্ঠ একটি কবিতা ধরা হয় তাহলে বনলতা সেন। 1000 বছর ধরে পথ হাঁটিতেছি আমি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে। এই কবিতাটা তোমরা প্রত্যেকে পড়ে দেখবে। জীবনানন্দ দাশ, যেহেতু তোমরা সুচেতনা পড়ছো, এখন তোমাদের জন্য অনেক সুযোগ আছে। বইটি যদি নাও থাকে, জীবনানন্দ দাশের কবিতা দিয়ে বনলতা সেন সার্চ দিলেই কিন্তু তোমাদের কবিতাটা চলে আসবে। তোমাদের আমার বিশেষ অনুরোধ থাকবে তোমাদের প্রতি, তোমরা সুচেতনা যেহেতু পড়বে, সঙ্গে এই কবিতাটা অবশ্যই পড়ে নিবে। পারলে আরও কিছু কবিতা পড়ো, সেই জায়গার বনলতা সেনের মধ্যে অসংখ্য সুন্দর কবিতা রয়েছে। আমরা পাঠ করছি আমরা রয়েছি জীবনানন্দ দাশের সুচেতনায়। এখন এই বনলতা সেনের কবিতাগুলোর মধ্যে কবি যেটা করেছিলেন যে সেখানে নানা নারী চরিত্র তিনি নিয়ে এসেছেন। দেখো, কবি যেমন বনলতা সেন, তারপরে আরও নানা নারী চরিত্র সেখানে তিনি নিয়ে এসেছেন, যেমন হচ্ছে অরুণিমা সান্যাল, নিহারিকা মিত্র, সুদর্শনা, শ্যামলী, শঙ্খমালা, সুরঞ্জনা, সবিতা, সুচেতনা, এরকম নানা নারী চরিত্রের নাম সেখানে আমরা পাব। কিন্তু আমাদের জন্য পাঠ্য হয়েছে সুচেতনা।
এই নারী চরিত্র, যদিও এখানে একটি নারী চরিত্র হিসাবে সুচেতনাকে নিয়ে আসা হয়েছে, আসলে সুচেতনা কিন্তু একটু এই বিষয়টা একটু তোমরা সবাই লিখে রাখো। সুচেতনা সম্পর্কে একটু আমি বলি। সুচেতনা কোনো দেহধারিণী নারী নয়, ঠিক আছে? অর্থাৎ কোনো নারীর দেহ অবয়ব তার মধ্যে নেই, এটা একটু ভিন্নভাবে উপস্থাপন। এজন্যই আধুনিক কবিতার মধ্যে শ্রেষ্ঠ কবি হচ্ছে জীবনানন্দ দাশ। এখন ধারিণী নারী নয়, আচ্ছা, তার মানে তাহার নির্দিষ্ট কোনো দেহের বর্ণনা এখানে কিন্তু আমরা পাবো না। দেহধারিণী নারীও সে নয়। সেখানে কি হয়েছে, আমাদের অপরাজেয় অগ্নিময় চৈতন্য। আচ্ছা দেখো, এখানে আমি দুটো বাক্য লিখেছি। সুচেতনা কোনো দেহধারিণী নারী নয়, আমাদের অপরাজেয় অগ্নিময় চৈতন্য। চৈতন্য শব্দটা, এই প্রথম লাইনটির ব্যাখ্যা তোমরা বুঝেছো। চৈতন্য মানে কি? চেতনা। অর্থাৎ এখানে সে কোনো নারী নয়, কিন্তু তার মধ্য দিয়ে যেটা প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে অপরাজেয় অগ্নিময়। অপরাজেয় মানে কি? যেটা আমাদের পরাজিত হয় না, পরাজয়, যেটার পরাজয় নেই, সেই চৈতন্যে, সেই চেতনা জাগ্রত করা হয়েছে ঠিক এই সুচেতনা নারীর মধ্য দিয়ে, সুচেতনার নামটির মধ্য দিয়ে। যদিও তার কোনো দেহের বহিঃপ্রকাশ সেখানে নেই, এখানে শুধুমাত্র চেতনাগত দিকটা এসেছে। এই জন্য কবিতার নাম কিন্তু রাখা হয়েছে কি? সুচেতনা। সু মানে কি? ভালো। সু মানে ভালো, আর চেতনা মানে আমাদের বোধ। আমরা যা কিছু আমাদের ভাবনা, বোধ, চিন্তা, এগুলোই কিন্তু চেতনার মধ্যে অন্তর্ভুক্ত। এই চেতনাটা কবিতা পড়ার পরে আমরা বুঝতে পারবো যে এই চেতনাটা আসলে কি। সুচেতনা, কিন্তু নামটি কি দেওয়া হয়েছে? একটি নারীর নাম, সুচেতনা। এবং নারীর কোনো দেহগত অবয়ব নেই, তার দেহের কোনো বর্ণনা নেই, দেহের সৌন্দর্যের বর্ণনা নেই, কিন্তু পুরো কবিতার মধ্যে দিয়ে কবি যেটা বোঝাতে চেয়েছেন যে এই নারীর যে চেতনাগত ব্যাপারটি, সেই চেতনাটা আসলে আমাদের ব্যক্তি মানুষের চেতনা, এবং পুরো একটা সময়কে, একটা কালকে তিনি এই জায়গায় ধরার চেষ্টা করেছেন। এই মোটামুটি কবিতা সম্পর্কে আলোচনার পূর্বে আমার জীবনানন্দ দাশ সম্পর্কে একটু আলোচনা করলাম। সেই সঙ্গে বললাম, এখানে আমরা জানি যে জীবনানন্দ দাশ নানা নারীকে তিনি নিয়ে এসেছেন এবং নানা উপমা দিয়েছেন, নানা নাম দিয়েছেন, ঠিক আছে? তোমরা যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে, যারা আমাকে শুনছো, ঠিক আছে, তোমরা আমার কথা, যদি কোনো কিছু সমস্যা থাকে এর মধ্যে, তো পরবর্তী ক্লাস তোমরা কমেন্টস বক্সে যদি লিখে পাঠাও তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এই মোটামুটি জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানলাম, এবং আমরা আমি সব শেষে যেটা বললাম যে সুচেতনা আসলে যাকে নিয়ে আমরা কবিতা পড়ছি, সে মূলত একটি নারীর নাম, কিন্তু তার কোনো দেহগত অবয়ব এখানে নেই। এটা এই জায়গায় একটি সময়কে, একটি চেতনাকে ধারণ করা হয়েছে পুরো কবিতার মধ্যে। সেটা আমরা পরবর্তী ক্লাসে শুরু করব, কিন্তু তার পূর্বে তোমাদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, তোমরা কবিতার যে শব্দার্থগুলো রয়েছে, শব্দার্থগুলো ব্যাখ্যা বিশ্লেষণ, অর্থাৎ অনেকটা টিকা আকারে কিন্তু শব্দার্থটি, যেমন সুচেতনা, এই পৃথিবী, এই যে তোমাদের টিকাগুলো রয়েছে, এগুলো আগে ভালোভাবে পড়বে, এবং পাঠ পরিচিতি যেটা রয়েছে সেটা খুব সুন্দরভাবে 3-4 বার করে পড়বে। তারপরে তোমরা নিজেরা পড়ো, এরপরে কিন্তু আমি মূল কবিতায় প্রবেশ করব। কবিতা যেহেতু জীবনানন্দ দাশ একেবারেই আধুনিক কালের কবি, সেজন্য তার একটু জটিলতা রয়েছে কবিতার মধ্যে, একটু হয়তো বুঝতে গেলে চেতনাগত দিক থেকে আমাদের কিছু সমস্যা হতে পারে। সেই জায়গাগুলো যতটা সম্ভব ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা নিজেরা একটু পড়ো, নিজেরা না পড়লে কিন্তু কোনো লাভ হবে না। পূর্বে আমি যে ক্লাসটা নিয়েছিলাম সেখানে আমি তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তোমরা আমাকে আনসার করতে পারোনি, এটা আমার একটু খারাপ লেগেছে। যদিও অনলাইন ক্লাস, তারপরেও নিজেরা যদি বইটুকু পড়ো, মূল বইটুকু যদি পড়ো এবং আমাকে শোনো, সেক্ষেত্রে আমার মনে হয় না খুব বেশি সমস্যা হওয়ার কথা।
যা হোক, এই মোটামুটি গেল আমাদের জীবনানন্দ দাশ। আমরা জানি যে নিভৃতচারী কবি, এবং তোমাদের এখানে কিন্তু তোমাদের যে কবি পরিচিতি সেখানে কিন্তু দেয়া আছে যে তাকে রবীন্দ্রনাথ কি বলেছেন, তাকে রবীন্দ্রনাথ বলেছিলেন চিত্ররূপময় কবি। আবার বুদ্ধদেব বসু বলেছেন সেটা কিন্তু দেয়া আছে এখানে। এবং সেই সঙ্গে তোমার বলা আছে যে জীবনানন্দের যে কবিতা সেটা আমাদের মুক্তিযুদ্ধে, আমাদের বিজয়ের মাস চলছে 1971-এর 16ই ডিসেম্বর আমরা যে বিজয় পেয়েছিলাম 9 মাস যুদ্ধের পরে। এই 9 মাস যুদ্ধে জীবনানন্দের কবিতা কিন্তু আমাদের অনেক বেশি অনুপ্রেরণা দিয়েছে। তার যে এই দেশকে নিয়ে যে প্রকৃতি প্রেমের কবিতা, সেই কবিতাগুলো অনেক বেশি আমাদের মধ্যে সজাত্য বোধকে কিন্তু জাগিয়ে তুলেছিল। এখন জীবনানন্দ দাশ তার কবিতার মধ্যে প্রকৃতিকে নানাভাবে এঁকেছেন, সেই জায়গায় আমরা যাব। কবিতার মধ্যে প্রবেশ করলেই আমরা দেখব। এবং যদিও জীবনানন্দ দাশ তার সময়ে মূল্য পাননি, কিন্তু সময় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু আমরা এখন বুঝি যে তিনি বাংলা সাহিত্যের কোন মাপের কবি ছিলেন, এবং তাকে নিয়ে নানা আলোচনা সমালোচনার শেষ নেই, এবং সেটা শেষও হয়তো হবে না, নানা রকমের আলোচনা রয়েছে। এই চিত্ররূপময় কবি সম্পর্কে আমরা বুদ্ধদেব বসু, যাকে তোমার নির্জনতম কবি বলেছিলেন, অনেকটা নিভৃতচারী, এবং নিজেকে নিয়ে যে সময় যেটা দেখা গেছে অন্যান্য কবিদের মধ্যে, তার মধ্যে সেটা ছিল না। ব্যক্তি মানুষ হিসেবে তিনি ছিলেন নিভৃতচারী, নিজেকে প্রকাশ করতে চাইতেন না। এই ছিল মোটামুটি জীবনানন্দ দাশ সম্পর্কে তার ব্যক্তি জীবন, এবং তার যে তোমার হচ্ছে প্রাতিষ্ঠানিক, অর্থাৎ তার যে চাকরি জীবন, তার যে কর্মজীবন সেই হচ্ছে, এবং তার শৈশব কৈশোর, এই মোটামুটি গেল আলোচনা। আগামী ক্লাসে আমি তোমাদের কবিতার মধ্যে প্রবেশ করব। কিন্তু আমার ওই যে কথাটা আবার বললাম যে তোমরা শব্দার্থ টিকা এবং পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে আত্মস্থ করো, তাহলে কিন্তু কবিতার মধ্যে প্রবেশ করলে তোমাদের বুঝতে আর সমস্যা হবে না। তবে মূল বইয়ের কোনো বিকল্প নেই, বই পড়ো, সেই সঙ্গে জীবনানন্দ দাশ সম্পর্কে আর যে কবিতা আছে আরও 8-10টা কবিতা পড়ো, নিজেকে সমৃদ্ধ করো। এই প্রত্যাশায় ভালো থাকো, সুস্থ থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে ধন্যবাদ।